আচ্ছা, আমরা করতেছি দ্বিপদী বিস্তৃতি 5.1 চ্যাপ্টার, তাই না? 5.1 10-2 বলছে যে প্রমাণ করো যে n এলিমেন্ট অফ n হলে is n ন্যাচারাল নাম্বার, n এর উপর কন্ডিশন হচ্ছে n ন্যাচারাল নাম্বার, তারপর হচ্ছে x to the power p plus 1 by x to the power twice p whole to the power thrice n। ঠিক আছে, এখানে বলছে যে এর বিস্তারে সর্বদাই x বর্জিত পদ থাকবে এটা বলছে whole to the power thrice n এর বিস্তারে। এখন বলছে যে n equals to 4 এর জন্য পদের মান বের করতে বলছে। আচ্ছা, এখন আমরা এরকম লিখি যে ধরি tr+1 x বর্জিত, তাহলে আমরা লিখতে পারবো thrice cr x to the power p whole to the power thrice minus r আর x to the power minus twice p whole to the power r। তাহলে এটা যদি x বর্জিত হয়, ঠিক আছে, তাহলে এই পদটি x বর্জিত হবে, এটা আমরা লিখলাম। তাহলে x বর্জিত হলে x এর টোটাল পাওয়ার 0 হবে। তাহলে সুতরাং আমরা লিখব p into thrice n minus r minus twice pr equals to হচ্ছে 0। ঠিক আছে, তো এখানে আমরা p কে কেটে ফেলতে পারতেছি, p এর কোনো ভূমিকা এখানে নাই। তাহলে thrice n minus r minus twice r equals to 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে thrice n equals to thrice r, that is n equals to r। তাহলে যেহেতু বলছে n এলিমেন্ট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে বলো n এর ন্যূনতম মান কত, n এর সর্বনিম্ন মান কত? n এর আনসার সর্বনিম্ন মান 1। তাহলে সুতরাং thrice n is greater than n equals to, মানে x বর্জিত পদের জন্য n equals to r, তাহলে thrice n is greater than r অবশ্যই হবে, কারণ n equals to 0 হইলেই কেবল এটা প্রযোজ্য, কিন্তু n তো 0 হতে পারে না, n এর সর্বনিম্ন মান 1। তাহলে thrice n is greater than 1, greater than r। তাহলে এই কথাটার দ্বারা আমরা বুঝতেছি যে সুতরাং r plus 1 তম পদ পাওয়া যাবে। ঠিক আছে, ও সরি, এখানে কথাটা এরকম লিখতে হবে, সুতরাং আমরা লিখব n equals to r শর্তে অবশ্যই r plus 1 তম পদ পাওয়া যাবে। ঠিক আছে, কারণ n এর ন্যূনতম মান হচ্ছে 1, তাহলে n equals to r হলে r এর মান হচ্ছে 1, তাহলে r plus 1 হচ্ছে 2। ঠিক আছে, r plus 1 হচ্ছে আমাদের r plus 1 হবে হলো 2, তার মানে দ্বিতীয় পদ তো আমাদের পাওয়া যাবেই n equals to r হলে। অর্থাৎ যদি আমরা এটা বুঝি thrice n মানে এটার পাওয়ার যদি thrice n হয়, তাহলে টোটাল পদ সংখ্যা কয়টা হবে? আমরা জানি পদ সংখ্যা হবে হলো thrice n plus 1। তাহলে এই কথাটাই, এত বিশ্লেষণ বলতে হবে না। সুতরাং আমরা বলবো যে thrice n is greater than 1, সুতরাং n is greater than r শর্তে
অবশ্যই আর প্লাস ওয়ানতম পদ পাওয়া যাবে। এই কথাটা আমাদের লেখার দরকার হয় না, এই কথাটা লাগে না লিখতে, কারণ এটা লাগে না, এটা তো বুঝাই যায় থ্রাইস n ইজ গ্রেটার দেন 1। n এর সর্বনিম্ন মান যেহেতু 1, তাহলে এখানেই আমরা বুঝতেছি যে সর্বনিম্ন পদ সংখ্যা হচ্ছে আমাদের 4 হবে n এর সর্বনিম্ন মানের জন্য। বলো। স্যার আমি লিখছি যেহেতু n সমান সমান r, সুতরাং সর্বদা একটি x বর্জিত পদ থাকবে। না, এই এই বিশ্লেষণটা দেওয়া দরকার আর কি। তুমি তো এটা আসলে তো তাই, এটা থেকেই ওটা বোঝা যায়, কিন্তু তুমি যদি বিশ্লেষণের জন্য এরকম দুই একটা কথা না লিখো, তাহলে এক্সামিনার ভাববে যে তুমি ব্যাপারটা না বুঝে লিখছো। দ্যাট ইজ n ইকুয়ালস টু r শর্তে অবশ্যই r প্লাস ওয়ানতম পদ পাওয়া যাবে। n ইকুয়ালস টু r শর্তে অবশ্যই r প্লাস ওয়ানতম পদ পাওয়া যাবে, কারণ আমাদের পাওয়ারটা কি, পাওয়ারটা হচ্ছে থ্রাইস n। ঠিক আছে, পাওয়া যাবে। এখানে এখানে আমরা পাওয়া যাবে পরে আবার লিখতে পারি, কারণ পদ সংখ্যা হচ্ছে থ্রাইস n প্লাস 1। ঠিক আছে, এই যে এই পাওয়ার থ্রাইস n হওয়ার কারণে পদ সংখ্যা থ্রাইস n প্লাস 1, কাজে n ইকুয়ালস টু r শর্তে r প্লাস 1, আর n ইকুয়ালস টু r শর্তে কি হয়ে যাবে, পদটি x বর্জিত পদ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো সুতরাং x বর্জিত পদ সর্বদাই থাকবে। এরপরে বলছে n ইকুয়ালস টু 4 এর জন্য পদটির মান। এখন আমরা n ইকুয়ালস টু 4 হলে n ইকুয়ালস টু 4 হলে আমরা এই পদটির মান, তাহলে এখানে লিখবো 12c4, যেহেতু আমরা বলছি n ইকুয়ালস টু r 12c4। না, আমরা একবারে সরাসরি লিখবো n ইকুয়ালস টু 4 হলে x বর্জিত পদ, x বর্জিত পদ সমান n ইকুয়ালস টু 4, তার মানে 3 ইন্টু 4, আর x বর্জিত পদের জন্য শর্ত হচ্ছে n ইকুয়ালস টু r, তাহলে c4। আর বাকি কিছু লিখতে হবে না, কারণ বলছি x বর্জিত পদ, তার মানে এই টার্মটা 1 হয়ে যাবে, সব এগুলো সব 0। তাহলে 12c4 এটাই হচ্ছে আমার n ইকুয়ালস টু 4 এর জন্য x বর্জিত পদ। বুঝতে পারছো? স্যার এক মিনিট স্যার, তার মানে লাস্টে যে জিনিসটা লিখছে n ইজ ইকুয়াল টু 4 এর জন্য n ইকুয়ালস টু 4 হলে r ইকুয়ালস টু 4 হবে না, কারণ x বর্জিত পদ পাওয়ার জন্য শর্ত আমরা বের করছি n ইকুয়ালস টু r। হ্যাঁ তাহলে x বর্জিত পদের ক্ষেত্রে তো x বর্জিত পদটাকে তো আমরা অ্যাজিউম করছিলাম থ্রাইস n cr, মানে tr প্লাস 1 কে x বর্জিত মনে করছিলাম এই হ্যাঁ শর্তে। তাহলে আমরা দেখলাম যে tr r প্লাস 1 যদি x বর্জিত হয়, তাহলে n ইকুয়ালস টু r হতে হবে। তাহলে n ইকুয়ালস টু যদি 4 হয়, হ্যাঁ, তাহলে r ইকুয়ালস টু 4 হতে হবে। তাহলে x বর্জিত পদের জন্য r ইকুয়ালস টু 4 পেলাম আমরা। তাহলে r ইকুয়ালস টু 4 মানে হচ্ছে পঞ্চম পদ, আর n ইকুয়ালস টু 4 হলে পদ সংখ্যা হবে হলো 13টা। তাহলে 13টা পদ দিয়ে ধারাটা হবে, যদি এখানে যদি আমরা 12 লিখি, তাহলে 13টা পদ দিয়ে এই ধারাটার বিস্তার হবে, এবং সেই বিস্তারে আমরা দেখব যে পঞ্চম পদটা x বর্জিত হয়ে যাবে। বুঝতে পারছো? এখন স্যার কথা হচ্ছে যে এই জায়গায় n ইজ ইকুয়াল টু 4, এই মানটা আমরা কি এই আমি স্যার দেখাই এখানে বসাবো না? কোনখানে বসাবো? হ্যাঁ, আমরা তো এই যে এখানে বসাইছি, কিন্তু এখানে বসানোর তো আমাদের দরকার নাই। মানে আমরা ইনফ্যাক্ট এখানে বসানোর শর্তেই তো আমরা এটাকে জেনারেল টার্ম হিসাবে লিখছি, এটা তো আমাদের জেনারেল টার্ম, তাই না? তাহলে এইটা থেকেই আমরা এটা লিখছি। আর আমরা যেহেতু বলছি যে n ইকুয়ালস টু 4 আর 4 ইকুয়ালস টু r বসাইলে আলটিমেটলি তুমি এখানে তুমি এখন কিছু না করে তুমি মান বসাও, মান বসাইলেও দেখবা এখানে কি হবে। এখানে এখানে যদি তুমি n ইকুয়ালস টু 4 বসাও, তাহলে হবে তোমার 12 মাইনাস 4 প্লাস, এখানে কি হবে, 12 মাইনাস 4, তারপর এখানে 4 দুগুণে 8 হবে না, তাহলে প্লাসের জায়গায় মাইনাস হবে, -8। ঠিক আছে, -8। এই হলো তোমার x এর টোটাল পাওয়ার, আর একটা p গুণ হবে। তাহলে x এর টোটাল পাওয়ার কত হয়ে গেল, x টু দি পাওয়ার 0 হলো, দ্যাট ইজ 1 হয়ে গেল। সো আমরা তো এটা আগে থেকেই জানি যে এটার জন্য এটা থাকবে না, মানে এটা 1 হয়ে যাবে। সো আমরা এটা লিখি নাই, আমরা সরাসরি সহগটাই লিখছি। x বর্জিত পদের ক্ষেত্রে খালি সহগটা থাকে, এক্সট্রা থাকে না। বুঝতে পারছো? এই হচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা আর
আর নেক্সট ছবি কি পাঠাইছো? নেক্সট ছবিতে কত নাম্বার অঙ্কটা বলো তো? স্যার আমি এই ম্যাথটার ভিতরে ওই এক্স বর্জিত পদ বলতে আমার যে এই ডিরেক্ট ম্যাথটা দেওয়া আছে না, এটার ভিতরে এক্স এর মান মানে পি এর মান শূন্য বসায় ফেলছি, এই জন্য পি এর আসছে মান শূন্য 1। কেন বসাবা? পি এর মান শূন্য বসাইলে তো পদটা সবসময় এক্স বর্জিত হবে। আচ্ছা আচ্ছা বুঝছো কথাটা? পি এর মান শূন্য তো এক্স বর্জিত সবসময় হবে। এখানেই তো আমি তো প্রথম অঙ্কটা যখন করতেছি তখনই তো বললাম যে এখানে পি এর কোনো ভূমিকা নাই। মানে এই জন্য এরা বলছে তুমি পি এর জায়গায় যা কিছুই দাও না কেন, এটাতে বুঝাইছে তোমাকে। আমি বলি তোমাকে আসলে ওরা কি বলতে চাইছে, তোমাকে বলতে চাইছে এক্স স্কোয়ার প্লাস 1/x⁴ হোল টু দি পাওয়ার থ্রাইস n, অথবা অথবা তুমি এখানে x⁴ লিখো আর এখানে p এর মান 12 মানে x⁴ লিখো, এরকম। এইভাবে তুমি যাই লিখো না কেন সব ক্ষেত্রেই তুমি একটা এক্স বর্জিত পদ পাবা, এটা প্রমাণ করতে বলছে। অর্থাৎ পি এর যে কোনো মানের জন্য, এখানে পি এর মান কিন্তু কোনো ফ্যাক্টর না, পি কে তুমি যা খুশি তাই বসাও। কিন্তু তুমি যদি বলো যে এক্স বর্জিত পদ পাওয়ার জন্য, এখন পি এর মান 0 হলে তো আলটিমেটলি ধারাটা কি হয়ে যাচ্ছে? ধারাটা হয়ে যাচ্ছে 1 + 1 হোল টু দি পাওয়ার থ্রাইস n। জি তাহলে স্যার। এটার মধ্যে এক্স আর থাকলো কোথায়? পি এর মান 0 তো আসলে এটা তো ট্রিভিয়াল অবস্থা, ট্রিভিয়াল কথা, মানে এটা হলে তো হবেই, এটা বলার অপেক্ষা রাখে না। আর পি এর মান 0 হলে শুধু একটা পদ না, পি এর মান 0 হলে সব পদই তো এক্স বর্জিত হয়ে যাবে, ঠিক না? কারণ পি এর মান 0 করা মানে তুমি এক্স কে ভ্যানিশ করে ফেলতেছো। বরং এখানে স্যার বলতে হবে যে মানে পি এর কোনো ভূমিকা নাই, পি এর যে কোনো মানের জন্যই আমরা এক্স বর্জিত পদটা পাবো। বুঝতে পারছো? হ্যাঁ বলো। স্যার তার মানে n = 4, এটা আসলে অ্যাকচুয়ালি এই যে আমরা যে পরিবর্তিত যে রূপটা পাইছি যে 3n cr x⁴p 3n - r, এটার ভিতরে আমরা আগের শর্তটা n = r প্রমাণ করে তারপরে এটার ভিতর বসাতে হবে। হ্যাঁ ডেফিনেটলি n = r প্রমাণ করছি বলেই তো আমি এখানে শর্তটা বসাইতে পারছি, জি স্যার, বুঝতে তাই পারছি না? স্যার। এটা শর্ত প্রমাণ না করে বসাবো? আচ্ছা, তারপরে প্রবলেম কোনটা বলছো? এরপরে স্যার এই যে 24-এর 2 নাম্বার। 24-এর 2 a+x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে যদি এবিসি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পদ হয়। আচ্ছা, ভালো প্রমাণ, একটু কাজ আছে হয়তো অঙ্কটার মধ্যে। 24-এর 2 বলছে যে 1 + x হোল টু দি পাওয়ার n, 1 + x হোল টু দি পাওয়ার n এর বিস্তারে বলছে, এর বিস্তারে যেটা দেওয়া আছে আর কি, এটার বিস্তারে ওরা বলছে এ বি সি, তাহলে এটা দেওয়া আছে আর কি, এ = ষষ্ঠ পদ, ষষ্ঠ পদ দ্যাট ইজ t6, দ্যাট ইজ t5 + 1 = nc5 x⁵, এটা বলছে এ। তারপর বি বলছে সপ্তম পদ, তাহলে এই টি এটা হবে সপ্তম পদ, দ্যাট ইজ t6 + 1, that is equals to nc6 x⁵। তারপরে বলছে c equals to t7 + 1, অষ্টম পদ, মানে এটা হলো ষষ্ঠ পদ, এটা হলো ষষ্ঠ পদ, এটা হলো সপ্তম পদ, এটা হচ্ছে অষ্টম পদ, এটা হলো অষ্টম পদ, ইকুয়ালস টু হচ্ছে nc7 x⁵। তারপরে বলছে ডি, তারপরে লাস্ট বলছে ডি হচ্ছে নবম পদ, ডি ইকুয়ালস টু t8 + 1 nc8 x⁵। এগুলা বলা আছে, ঠিক আছে? এখন প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে b² - ac ডিভাইডেড বাই b² - ac ডিভাইডেড বাই c² - ab, c² - ab ইকুয়ালস টু হচ্ছে 4a বাই থ্রাইস c,
এখানে আমরা বুঝতে পারি যে আমাদের ধারাবাহিকভাবে এ বি বি সি সি এ এই রেশিও গুলো বের করতে হবে আর কি, বুঝতে পারছো? তাহলে আমরা একটু এই পদগুলোর রেশিও আমরা বের করি। তাহলে আমরা এ বাই বি, আচ্ছা আমরা লিখবো এটা প্রমাণ করতে হবে। এখন আমরা লিখবো আমরা পাই a বাই বি ইকুয়ালস টু কি, a বাই বি হচ্ছে এটা ডিভাইডেড বাই এটা nc5 ডিভাইডেড বাই nc6 তাহলে nc5 ডিভাইডেড বাই nc6 ইকুয়ালস টু কি হবে? আচ্ছা nc5 ডিভাইডেড বাই nc6, এখানে হচ্ছে একটা x, বুঝতে পারছো? এখানে একটা x হবে, a বাই b ইকুয়ালস টু এত ইনটু x। আচ্ছা তাহলে nc5 হলো আমরা ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল, এ বাই বি ভাগ কেন করছি স্যার? মানে আমরা যদি a বাই বি তারপরে b বাই সি সি বাই ডি এই মানগুলো বের করি আর কি, তখন এই অভেদটার প্রমাণের জন্য প্রয়োজনীয় শর্তগুলো আমরা পাবো, বুঝতে পারছো? এই কারণে আমরা এই মানগুলো বের করছি। পরীক্ষায় যদি এরকম ম্যাথ থাকে তখন স্যার আমরা কি ভাগ করব না যোগ করব না বিয়োগ করব? এটা তুমি দেখো যে এই তুমি এখানে দেখো যে এই যে এরকম একটা রিলেশন, এই রিলেশনটা কি আসলে এ বি সি দিয়ে একটা রিলেশন, তাই না? তাহলে তোমার এ বাই বি বি বাই সি সি বাই এ এর মধ্যে কোনো রিলেশন যদি আমরা বের করতে পারি তাহলে সেগুলা থেকে আমরা এটাকে বের করতে পারবো। তুমি এমনি একটা জিনিস চিন্তা করো, তুমি এ বাই বি ইকুয়ালস টু সামথিং ইকুয়ালস টু মনে করো সাম কোনো একটা কিছু ইনটু বি বাই সি, তাহলে এই যে দেখো এই মাল্টিপ্লাই করলে বি স্কোয়ার পাচ্ছ না, বুঝছো ব্যাপারটা? বি স্কোয়ার পাচ্ছ, এসি পাচ্ছ। তো এখান থেকে আমরা এটার হিন্টস পাচ্ছি যে আসলে এই রিলেশনটা প্রমাণ করার জন্য আমাদের এই রেশিও গুলো লাগবে, ঠিক আছে? আর আরেকটা হলো আমরা যদি সরাসরি এই মানগুলোকে এখানে বসানোর চেষ্টা করি তখন ক্যালকুলেশন কমপ্লিকেটেড হবে। ধরো তুমি যদি মনে করো আমরা এবিসি এর মানগুলো এখানে বসায় বসায় বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করবো, তুমি তো বুঝতেই পারতেছো তোমার কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে যাবে, তাই না? তাহলে আমরা a বাই b কে nc5 আর ফ্যাক্টোরিয়াল এখানে কি হবে n-5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 6 ইনটু ফ্যাক্টোরিয়াল n-6, আর এখানে একটা x আছে, এই এখানে একটা x আছে। আচ্ছা এখন এখান থেকে আমরা যেটা পাবো, তাহলে এখান থেকে দেখো ফ্যাক্টোরিয়াল n কাটা যাবে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 6 এটা তো উল্টে যাবে উপরে, তাহলে এখানে একটা 6 হবে, উপরে একটা 6 থাকবে, আর নিচে বেশি কোনটা? বেশি হচ্ছে ফ্যাক্টোরিয়াল n-6, ফ্যাক্টোরিয়াল n-5 কাটা যাবে, কিন্তু এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n কাটা, এটা ফ্যাক্টোরিয়াল n নিচে যাবে, ফ্যাক্টোরিয়াল n-6 ফ্যাক্টোরিয়াল n-5, আর এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6, তার মানে 6 ইনটু n-6, এখানে জিনিসটা হবে হলো 6 ইনটু n-6 আর ডিভাইডেড বাই x, এটা হলো a বাই b ইকুয়ালস টু 6 ইনটু n-6 ডিভাইডেড বাই x। এখন দেখো তো a বাই b দেখে যদি আমরা এরকম বুঝতে পারি তাহলে b বাই c ইকুয়ালস টু কি হবে? b বাই c ইকুয়ালস টু হবে হলো 7 ইনটু n-7 ডিভাইডেড বাই x, কারণ এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, সরি বি বাই সি, তাহলে বি বাই সি কেও ভাগ করলে একই রকম ভাবে বি বাই সি ইকুয়ালস টু এটা পাওয়া যাবে, আর আমরা সি বাই ডি ইকুয়ালস টু আমরা পাবো 8 ইনটু n-8 ডিভাইডেড বাই x, ঠিক আছে? এইভাবে আমরা এইটা বের করতে পারবো a বাই b c বাই d d বাই c। আচ্ছা তাহলে আমরা পেলাম
তার এক্সট্রা নিচে থাকবে না? হ্যাঁ, এক্সট্রা নিচেই থাকবে, প্রত্যেক ক্ষেত্রে এক্সট্রা নিচেই থাকবে। তাহলে আমরা a বাই b ইকুয়ালস টু 6 ইন্টু n মাইনাস 6 পেলাম ডিভাইডেড বাই x, b বাই c ইকুয়ালস টু পেলাম 7 ইন্টু n মাইনাস 7 ডিভাইডেড বাই x, তারপর n c বাই d ইকুয়ালস টু পেলাম 8 ইন্টু n মাইনাস 8 ডিভাইডেড বাই x। এখন দেখো আমরা c বাই d, এরপর d বাই a ও আমরা বের করতে পারি। d বাই a বের করার প্রয়োজন আছে কি? আচ্ছা, a বাই b এর মানটা কত স্যার? এই যে হ্যাঁ এটা 6 স্যার, এই যে a বাই b কি, এই যে এটা, এই যে এটা স্যার a বাই b। হ্যাঁ, এটা a বাই b, এটা ভাগ করে তো a বাই b আসছে। এই যে মানে এটাকে আমরা একটু ভাঙি। দেখো আমরা ফ্যাক্টোরিয়াল n লিখলাম আর ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 লিখলাম, আর এটা দিয়ে যেহেতু ভাগ করতেছি, কাজে ভাগ করলে পরে তো এটা উল্টো হয়ে গুণ হয়ে যাবে, তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 6 থাকবে। হ্যাঁ, আর এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল, ও আমার একটু ভুল হয়েছে তাই তো, n মাইনাস 5 n মাইনাস 6 থাকবে। রাইট, ভুল হয়েছে কিন্তু, তাই না? আচ্ছা, তুমি এটা না বললে আমি ভুলটা ধরা পড়তো না। আচ্ছা, তাইলে এইখানে কি থাকবে? এটা হলো, আচ্ছা আচ্ছা, ফ্যাক্টরিয়াল হ্যাঁ 6 হ্যাঁ 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 হ্যাঁ, উপরে ফ্যাক্টোরিয়াল 6 না, উপরে থাকবে 6, আর এখানে তো একটা x তো নিচে থাকবে, একটা x নিচে উপরে থাকবে, আর নিচে থাকবে x ইন্টু n মাইনাস 5, রাইট? এটা থাকবে উপরে কারণ ফ্যাক্টরিয়াল থাকবে। হ্যাঁ, এরকম থাকবে, আমার ভুল হয়েছে, সরি, ভুল হয়েছে, একটু দেখে একটু অডই লাগতেছিল, যাই হোক এটা আমার ভুল হয়েছে। তাহলে এগুলা ঠিক করি আমরা পরে এইখানে একবারে পরে লিখে ফেলবো, মানে আমরা a বাই b টা লিখবো, লিখে সেই রেফারেন্সে আমরা b বাই c, c বাই d এগুলা সবগুলাই লিখতে পারবো। তাহলে এটা হলো আমাদের 6 ডিভাইডেড বাই x ইন্টু n মাইনাস 5, ঠিক না? ব্যাপারটা এরকমই হবে, কারণ ফ্যাক্টোরিয়াল 6 তো ফ্যাক্টোরিয়াল 5 দিয়ে ভাগ করলে এখানে 6 থাকবে, আর এখানে তো ফ্যাক্টোরিয়াল n কাটা, বুঝছো? তাহলে এখানে n মাইনাস 5 যেহেতু বড়, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল, আমি ওইটা n মাইনাস 6 কে বড় ভাবতেছিলাম, কিন্তু n মাইনাস 5 বড়, কারণ ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 মানে হচ্ছে n মাইনাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6, তাই না? এক কমবে। তাহলে এখান থেকে আমরা এখানে n মাইনাস 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 কাটাকাটি যাবে, তাহলে 6 বাই x ইন্টু n মাইনাস 5, তাহলে এটাই লিখলাম আমরা। দেখানোর জন্য লিখলাম। তাহলে a বাই b যদি এত হয়, আমরা বাকিগুলো এটা দেখে দেখে লিখে ফেলতে পারবো। b বাই c না? হ্যাঁ, এখন আমরা লিখবো b বাই c ইকুয়ালস টু কি হবে? b বাই c ইকুয়ালস টু হবে, এখানে হবে 7 আর এখানে হবে 6, জাস্ট, আর কিছু না। 7 ডিভাইডেড বাই x ইন্টু n মাইনাস 6, তারপরে c বাই d ইকুয়ালস টু হবে এখানে 8 আর এখানে x ইন্টু n মাইনাস 7। এই আমরা মানগুলো পেলাম, a বাই b, b বাই c, c বাই d ইকুয়ালস টু হচ্ছে আমাদের এগুলো। এখন আমরা দেখো যে a বাই b, b বাই c, c বাই d এগুলাকে আমরা 1 2 3 লিখতে পারি ইচ্ছা করলে। এটাকে লিখলাম, এখান থেকে লিখলাম a বাই b ইকুয়ালস টু 6 ডিভাইডেড বাই x ইন্টু n মাইনাস 5, ঠিক আছে? এটাকে দিলাম 1 নাম্বার। আচ্ছা, এখানে বলো তো আমাদের আননোন কয়টা আছে? অ্যাকচুয়াল আননোন হচ্ছে আমাদের x এবং n, তাই না? আমরা কিন্তু ইকুয়েশন পাইছি 3টা, সো আমাদের নেসেসারি নাম্বার অফ ইকুয়েশনস হয়ে গেছে, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট নাম্বার অফ ইকুয়েশন হয়ে গেছে। এটার নাম, এটা দিলাম 2, তো এটা তুমি নিচে নিচে লিখবা, এটা দিলাম 3, ঠিক আছে? তাহলে এ বি দিয়ে, বিসি দিয়ে, সিডি দিয়ে আমরা রিলেশন গুলা পেলাম। তাহলে এখন আমরা 1 কে 2 দিয়ে ভাগ করে x এলিমিনেট করি। 1 ভাগ 2 হতে কি পাবো? 1 কে 2 দিয়ে ভাগ করি, a বাই b এবং b বাই c। a বাই b কে b বাই c দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে a বাই b
ভাগ বি বাই সি, তার মানে সি বাই বি দিয়ে গুণ, ঠিক আছে? তার মানে স্যার 1 কে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে লিখবো 6 ইন্টু এক্স ইন্টু এন মাইনাস 5, আর ওইখানে হয়ে যাবে x x ইনটু n ইন্টু n মাইনাস 6 ডিভাইডেড বাই 7, রাইট? তাহলে এখান থেকে x x কাটা যাবে, তাহলে আমরা ac বাই বি স্কোয়ার, ac বাই বি স্কোয়ার ইকুয়ালস টু পাচ্ছি 6 ইন্টু n মাইনাস 6 ডিভাইডেড বাই 7, ওকে? এটা পেলাম ac বাই বি স্কোয়ার। ঠিক একইভাবে যদি আমরা 6 ইন্টু n মাইনাস 6 ডিভাইডেড বাই 7 পাইছি, খেয়াল করো, ঠিক একইভাবে বিসি বাই সি স্কোয়ার আমরা যদি 2 কে 3 দিয়ে ভাগ করি, স্যার একটু ঠিক স্যার, আছে, 2 কে না, স্যার এই যে বিসি বাই 6 আর এই নিচে n - 5 আছে তো স্যার, ওইটা কই গেছে? কোথায়? নিচে একটা n ও n মাইনাস 6 n মাইনাস 5, n মাইনাস 5 আছে আরেকটা, সরি। ও এখানে এখানে x x কাটা যাবে, n মাইনাস 6 n মাইনাস 5, আর এখানে 6 আর এখানে 7 তো থাকবে একটা, 7 ইন্টু n মাইনাস 5, তাই না? ব্যাপারটা এরকম হবে, 6 ইন্টু n মাইনাস 6 আর 7 ইন্টু n মাইনাস 5, এটা হচ্ছে ac বাই বি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা 2 কে 3 দিয়ে ভাগ করি, 2 কে 3 দিয়ে ভাগ করি, 2 ভাগ 3 গিভিং, দেখো 2 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো বি বাই সি ডিভাইডেড বাই সি বাই ডি, তাহলে এটা হবে কি, এটা হবে হলো d ইনটু c, বি বাই সি ইন্টু ডি বাই সি, তাই না? ডি বাই সি, তাহলে তার মানে এটা বিডি বাই সি স্কোয়ার হবে আর কি, বিডি বাই সি স্কোয়ার। এটা ইকুয়ালস টু হবে হলো আমাদের 2 কে 3 দিয়ে ভাগ করলে, তাহলে 7 উপরে 7 থাকবে আর n মাইনাস 7 থাকবে, 7 ইন্টু n মাইনাস 7, n মাইনাস 7 ডিভাইডেড বাই 8 ইনটু n - 6, 8 ইন্টু n - 6, 8 ইন্টু n মাইনাস, আচ্ছা 7 ইন্টু n মাইনাস 7 আর 8 ইন্টু n মাইনাস 6, জি স্যার। হ্যাঁ রাইট, n মাইনাস 6 এরকম। তাইলে এখান থেকে আমরা পাচ্ছি যে বিডি বাই সি স্কোয়ার, বিডি বাই, জুম টাইম শেষ হয়ে যাচ্ছে, বিডি বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 7 ইন্টু n মাইনাস 7 ডিভাইডেড বাই 8 ইন্টু n মাইনাস 6, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বি স্কোয়ার মাইনাস, আচ্ছা এরপরের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে যে আরো দুইটা কাজ আছে। আচ্ছা, বিডি বাই সি স্কোয়ার, এসি বাই বি স্কোয়ার, n মাইনাস 6 n মাইনাস 5 n মাইনাস 6। এখন যদি আমরা এদেরকে ভাগ করি, এদেরকে ভাগ করলে আরেকটা পাবো রিলেশন, 6 বাই 7 7 বাই 6। আচ্ছা, এখন দেখো তো আমরা এটাকে বিয়োজন করি, নিচের দিকে বিয়োজন করি, আমরা এটাকে আবার নাম দেই, আমরা সমাধানের কাছাকাছি চলে গেছি, এখন একটু কৌশল করতে হবে। সেটা হলো এটাকে, এটা তো 2 3, তো এটাকে 4 দিলাম আর এটাকে 5 দিলাম। এখন 4 থেকে কি পাবো? 4 থেকে আমরা বিয়োজন করি, উপরে এসি রাখি আর নিচে রাখি বি স্কোয়ার মাইনাস এসি, ঠিক আছে? বি স্কোয়ার মাইনাস এসি ইকুয়ালস টু, আমরা কি পাবো? বি স্কোয়ার মাইনাস এসি, নিচেরটা বিয়োজন করতেছি, তাহলে উপরে আমার থাকবে 6 ইন্টু n মাইনাস 6 ডিভাইডেড বাই, এটা কি সি স্কোয়ার মাইনাস এবি না সি স্কোয়ার মাইনাস বিডি ছিল, দেখো তো অঙ্কটা। আর ডিবি, হ্যাঁ,
ডিবি বিডি, হ্যাঁ বুঝছো ব্যাপারটা, এই জন্য এটা সি স্কয়ার মাইনাস বিডি ছিল, আমি তো শুরুতেই অঙ্ক ভুল লিখে রাখছি। 4 নং এ কি করলেন স্যার বুঝলাম না। এই যে 4 নং এ আমরা এইটাকে নিচের দিকে বিয়োজন করলাম, হর বিয়োজন করলাম, হরের বিয়োজন, তাহলে এখানেও বিয়োজন করব। এখানেও বিয়োজন কি দেখো, এইটা থেকে এইটা বাদ দিছি, তাহলে বি স্কয়ার থেকে এসি বাদ দিছি, তাহলে এটা থেকে এটা বাদ দিব, তাহলে আমরা লিখব 7n মাইনাস 35, ঠিক আছে, মাইনাস 6n প্লাস 36, ঠিক আছে। প্লাস কেন তাহলে মাইনাস হবে? না, এই যে এটা বিয়োগ করতেছি, তাহলে 6n বিয়োগ আর এই মাইনাসের জন্য প্লাস হবে, ঠিক আছে। তাহলে এখানে জিনিসটা হয়ে গেল 6 ইন্টু n মাইনাস 6 ডিভাইডেড বাই, এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে n মাইনাস 1 হয়ে যায়, n প্লাস 1, n প্লাস 1 হয়ে যায়, দ্যাট ইজ আমরা পেলাম ac ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস এসি, বি স্কয়ার মাইনাস এসি ইকুয়ালস টু হইল আমাদের 6 ইন্টু n মাইনাস 6 ডিভাইডেড বাই n প্লাস 1। এটাকে দিলাম আমরা আবার, 6 নম্বর, ঠিক আছে। এখন আবার 5 থেকে কি পাবো, 5 থেকে এখানেও সি স্কয়ার মাইনাস বিডি, উপরে বিডি থাকবে আর নিচে বিয়োজন করব, সি স্কয়ার মাইনাস বিডি ইকুয়ালস টু কি পাবো, এখানেও এটার বিয়োজন, উপরে 7 ইন্টু এন মাইনাস 7 থাকবে, 7 ইন্টু এন মাইনাস 7 থাকবে, ডিভাইডেড বাই এটা থেকে এটা বিয়োগ করলে ঠিক একই রকম ভাবে দেখো, 6টা 48 আর 7 7 49, এই 10 থেকে 7n বাদ দিলে n হবে, আর 48 থেকে 49 বাদ দিলে 1 হয়, ঠিক আছে। 6টা 48 7 49, তার মানে এখানে আবার n প্লাস 1 হবে, 1 হবে এই আগেরটার মতো। তাহলে আমরা কিন্তু এসি বাই বিডি, হ্যাঁ আমাদের কাজ অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ এখন দেখো মজার অঙ্কটা, মজার, এটাকে আমরা আবার দিলাম 7 নাম্বার, 7 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন 6 কে 7 দিয়ে ভাগ করি আমরা, বা 7 কে 6 দিয়ে ভাগ করি, 7 ভাগ 6, 7 ভাগ 6 থেকে কি পাবো, মানে এটাকে এইটা দিয়ে ভাগ করব, তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে নিচে আমাদের সি স্কয়ার মাইনাস বিডি থাকবে, সি স্কয়ার মাইনাস বিডি থাকবে, আর উপরে বি স্কয়ার মাইনাস এসি হবে, উপরে হবে বি স্কয়ার মাইনাস এসি, ঠিক আছে। আর এটা দিয়ে যেহেতু এটাকে ভাগ করতেছি, কাজেই নিচে আমাদের, উপরে আমাদের বিডি থাকবে, উপরে বিডি থাকবে আর নিচে এসি থাকবে, আর ডান পাশে দেখো n প্লাস 1 কাটা, তাহলে এটা দিয়ে ভাগ করতেছি, তাহলে উপরে থাকবে 7 ইন্টু n মাইনাস 7 ডিভাইডেড বাই, এখানে থাকবে 6 ইন্টু n মাইনাস 6। হায় হায়, এখন তো গন্ডগোল হয়ে গেল, কি করব? কোনো সমস্যা নাই, দেখো এই মানটা আমাদের আগে থেকে জানা আছে, এই মানটা আমাদের আগে থেকে জানা আছে, এই মানটা হচ্ছে এটা, এই যে কোনটা 7 ইন্টু n মাইনাস 7 ডিভাইডেড বাই 6 ইন্টু n মাইনাস 6, এটা কোনটা, এই যে এটা। যদি আমরা 2 কে 3 দিয়ে ভাগ করি, 2 কে 3 দিয়ে ভাগ আমরা মনে হয় করি নাই, না 2 কে 3 দিয়ে তো ভাগ করছি, 2 কে 3 দিয়ে কি ভাগ করছি? জি স্যার, 2 কে 3 দিয়ে ভাগ করছি, এই যে এই যে 2 কে 3 দিয়ে ভাগ করে আমরা এটা পাইছি, ঠিক আছে। হ্যাঁ 2 কে 3 দিয়ে ভাগ করে আমরা 2/3 ইকুয়ালস টু আমরা এই মানটা পাইছি, এখানে 7 আর 8 এর একটা গন্ডগোল আছে, সেই গন্ডগোল কোনো সমস্যা না, 7 ইন্টু n মাইনাস 7 মানে আমরা পাইছি কি বিডি বাই সি স্কয়ার। হ্যাঁ এখন আমরা এখানে একটু কারেকশন করব, দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে,
এই জায়গায় দেখো, বাম পাশে দেখো, তাহলে আমরা কি পাইছি, বি স্কোয়ার মাইনাস এসি ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস বিডি ইন্টু, এটাকে অ্যাজ ইট ইজ যা আছে তাই রাখলাম, বিডি ডিভাইডেড বাই এসি ইকুয়ালস টু, ডান পাশে এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করে লিখব, 7 ইন্টু এন মাইনাস 7 ডিভাইডেড বাই, আমরা এইটা লিখব 8 ইন্টু এন মাইনাস 6 লিখব, 8 ইন্টু এন মাইনাস 6 লিখব, লিখে এখানে 8 দিয়ে গুণ করে দিয়ে আবার এখানে 6 দিয়ে ভাগ করব। তাহলে এই যে দেখছো 4/3, এই যে দিস 4/3, তাহলে এইটুকুকে আমরা এখন কি লিখতে পারবো, এইটুকুকে আমরা লিখতে পারবো বিডি বাই সি স্কোয়ার, এই যে এটুকুকে লিখতে পারবো বিডি বাই সি স্কোয়ার, তাহলে এইটুকুকে বিডি বাই ডি স্কোয়ার সি স্কোয়ার লিখলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমি এখানে একটু মুছেই লিখি, যেহেতু রেকর্ড আছে দেখতেই পারবা, এইটুকুকে আমরা কি লিখতে পারবো, বুঝতেছো? এই যে আমরা 7 ইন্টু এন মাইনাস 7 আর 6 ইন্টু এন মাইনাস 6, তো এটাকে আমরা এইরকম ভাবে মিলাইলাম এটার সাথে ম্যাচ করার জন্য আর কি। তাহলে এইটার জায়গায় আমরা বিডি বাই সি স্কোয়ার, তাহলে এটাকে মুছে ফেললাম, এটাকে মুছে যদি আমরা এখন বিডি বাই সি স্কোয়ার লিখি ইনটু 8/6, বিডি বাই সি স্কোয়ার 8/6 মানে তো হলো 4/3, আর বিডি বাই সি স্কোয়ার, তাহলে এখান থেকে বিডি বিডি কেটে দাও, তাহলে এখান থেকে একটা সি আর একটা সি কেটে দাও, এ কে উপরে নিয়ে আসো, এখানে এ কে, তাহলে এ বাই সি, এই যে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি 4a/c। এখন এটাকে কেটে, এতক্ষণ পরে ইলমুল ইসলাম সাহেব আসছেন, আচ্ছা এখন এটাকে a/c ইন্টু 4/3 লিখতে পারবো, বুঝছো কিনা? এটা ক্যালকুলেশন করলে, বোর্ডে আমি অন্য বোর্ডে যেতে চাচ্ছি না, এই যে দেখো 4a ডিভাইডেড বাই 3c ডান, ঠিক আছে? অঙ্কটা ভালোই, স্টেপ বাই স্টেপ করলে অঙ্কটা এভাবে হয়ে যাবে আর কি। আচ্ছা আজকে এই পর্যন্ত থাক, তাহলে জুম মিটিং শেষ হয়ে যাবে এখনই। এই চ্যাপ্টারের অঙ্কটা কিন্তু কঠিন না, তুমি ধারাবাহিকভাবে যদি, তোমার ওই আন্ডারস্ট্যান্ডিংটা ইম্পর্টেন্ট যে তুমি এটা কেমনে করবা, এই যে যেটা বুঝলাম, ঠিক আছে, ওটা বুঝার পর যদি তুমি স্টেপ বাই স্টেপ অঙ্কটা করতে থাকো এটা হয়ে যাবে, আশা করি আর সমস্যা হবে না, ঠিক আছে? তারপরে এরপরে 25 নাম্বারটা, 25 নাম্বারটা এখন কিন্তু 25 নাম্বারটা শুরু করলে মিটিং শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কি আর পড়াবেন? আজকে কি আর পড়াবো কিনা, আজকে থাক, আজকে আর পড়াবো না, কালকে তো ক্লাস আছে, এটার কন্টিনিউশন কালকে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক এই আছে। অঙ্ক দুইটার এটা তো অনেক